বন্ধুরা, রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি, সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব খঞ্জরি সম্পর্কে কিছু তথ্য। খঞ্জরি বাংলা লোকসঙ্গীতে ব্যবহৃত তালবাদ্যযন্ত্র। এর গঠন প্রক্রিয়া খুবই সহজ। কাঠের তৈরি একটি পাতলা চাকতির এক পাশ চামড়া দিয়ে ছাওয়া হয়, অপর পাশে থাকে খোলা। চাকতির গায়ে সমান দূরত্বে কয়েকটি ছিদ্র করে একাধিক ধাতব পাত লাগানো হয়। যন্ত্রটি বাজানোর সময় এগুলি থেকে ঝনঝন ধ্বনি ওঠে। চামড়ার উপর কখনো আঙুলের টোকা দিয়ে, কখনো বা তালুর আঘাতে তাল সঙ্গত করা হয়। বড় আকারের খঞ্জরি ডফ বা ডম্ফ নামে পরিচিত। লোকসঙ্গীত ও লোকনৃত্যের বাদ্যযন্ত্ররূপে খঞ্জরির ব্যবহার বাংলা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক নাজমা সুলতানা। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ম্যাম? ভালো, আপনারা? আমরা খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ ম্যাম। আপনি আমাদের যে বন্ধুরা তাদেরই শিক্ষক আপনি, তো আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি বলছেন যে আপনি যেহেতু ইংরেজি বিভাগের শিক্ষক, আমাদের দেখা যায় যে আমাদের ছোট বন্ধু যারা আছে স্কুল কলেজে পড়ছে তাদের মাঝে ইংরেজি ভীতি অনেকাংশেই দেখা যায়। তো আমি এটার বিষয়ে জানতে চাইছি যে ইংরেজির একটা বিষয় বা সবসময় সবাই বলে যে চারটে স্কিল, এই চারটে স্কিল ডেভেলপ করা খুবই জরুরি। তো সেটা নিয়ে আমি যদি শুরুতে একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, আমি আসলে বলতে খুব ভালো লাগছে যে একটা সময় ছিল যখন ইংরেজি নিয়ে মানুষের ভীতি কাজ করত, বাট এখন একটা সময় আসছে, আমি মানে আমাদের স্কুলে আমরা যেভাবে পড়াই, তো আমার মনে হয় যে টিচিংটা আসলে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। আগের মতো সেই স্টাইলটা আর নেই। এখন তো কমিউনিকেটিভ, আমি বলবো হাইলি কমিউনিকেটিভ, কারণ আমাদের এখানে কোনো কমন পড়ার কোনো বিষয় নেই। আগে কিন্তু ছিল গ্রামার ট্রান্সলেশন মেথডে, যেমন মেমোরাইজেশনের উপরে জোর দিয়ে বাচ্চাদেরকে ইংলিশ শেখানো হতো। তো সেখানে মাদার টাং সাংঘাতিকভাবে কাজ করতো। ওখানে মাদার টাং ডমিনেন্স ছিল, বাচ্চারা বাংলা দিয়ে ইংরেজি শিখতো। এখন কিন্তু আমরা ওরকম আর ওইটার উপরে ফোকাস নেই। আমরা কিন্তু আসলে বেসিক্যালি এখন ওই চারটা স্কিল ডেভেলপ করার মাধ্যমেই বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছি, এবং আমাদের বাচ্চাদের আসলে এখন ইংরেজি ভীতি নেই। এটা একটা ভালো ব্যাপার, কারণ হচ্ছে এখন এটা একটা অবশ্য বলার বিষয় যে কোয়ালিটি টিচিংটা যদি না দেয়া হয় একটা বাচ্চাকে, তাহলে এটা তো বাচ্চার দোষ না। বাট আমরা যেভাবে দিচ্ছি, যেভাবে দেওয়া উচিত, মানে যেভাবে বলা হচ্ছে বইগুলোকে ওইভাবে তৈরি করা হচ্ছে, ওই বইগুলোকে যদি ঠিকমতো ইউজ করা যায় এবং ইংলিশ টিচিংয়ের যে সিস্টেমটা এটা যদি ঠিকমতো ফলো করা যায়, চারটা স্কিল ডেভেলপ করে বাচ্চাদেরকে যদি শেখানো যায়, তাদের ইংরেজি ভীতি থাকার কথা না। কারণ আমরা এখন মাদার টাংটাকে একেবারেই এটাকে উৎসাহিত করছি না যে আমরা মাদার টাং দিয়ে ইংরেজি শিখব, ইংরেজি দিয়ে ইংরেজি শিখব। কারণ আমরা চাইনিজ দিয়ে তো বাংলা দিয়ে চাইনিজ যেমন শিখতে পারবো না, আবার চাইনিজ দিয়ে বাংলা শিখতে পারবো না। ওরকম বাংলা মানে ইংলিশের চারটা স্কিলই আমাদের একেবারে সমান তালে যদি আমরা এটা যদি ক্যাপচার করতে পারি, তাহলে ইংরেজি শিখতে পারবো। আর আরেকটা যেটা যে মেমোরাইজ করে তো আসলে ওই আমরা মাদার টাং আমাদের বাংলা, এই জন্য আমাদের ইনবর্ন ক্যাপাবিলিটি, এটা আমরা আমাদের ইনবর্ন ক্যাপাবিলিটির জন্য আমরা এটা পারি, কারণ আমাদের আলাদা করে গ্রামার শিখতে হয় না, লিসেনিং স্পিকিং এগুলো আমরা ন্যাচারালি শিখে যাচ্ছি। বাট যখন ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে তো এটা একটা এক্সট্রা কেয়ার লাগবেই। এই চারটা স্কিল ডেভেলপ করলেই মানে ওভাবেই এখন কিন্তু সিলেবাসগুলো ওইভাবে করা, এবং টিচিং সিস্টেমটাও এখন এরকম। ওই জন্য বলা হয় এটাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, আমরা যেটা এখন ফলো করছি। ম্যাম, যে চারটা স্কিলের কথা আমরা বলছি, যে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, তো এই চারটা স্কিল যে শিক্ষার্থীরা কিভাবে নিজেরাও যদি চেষ্টা করে, কারণ সবকিছুর পিছনে শিক্ষকের ভূমিকা থাকে এবং নিজেদেরও চর্চার প্রয়োজন, তো সেই চর্চাটা তারা কিভাবে করবে ডেভেলপ করার জন্য? চর্চাটা আসলে আমরা এখন যেমন আমি যেটা বলবো যে এখন রিডিং স্কিল, যখন আমরা বাচ্চাদেরকে রিডিং এর উপর শেখাই যে রিডিং এভাবে করতে হয়। আগে একটা ছিল যে রিডিং মানে বোধ হয় লাউডলি পড়া বা স্পন্টেনিয়াস স্মুথলি পড়ে যাওয়া, বাট ওটা না, আসলে ওখানে ভোকাবুলারি থাকে, সেই ভোকাবুলারিগুলোর উপর জোর দেয়া এবং ওগুলো আবার ইংলিশ টু ইংলিশ মিনিং দেয়া। বাচ্চা কিন্তু ন্যাচারালি যখন 5টাতে অবশ্য একটু ফিক্সড সিলেবাস, কারণ ওটা তো একটা বোর্ড এক্সাম, আর মাত্র তারা ছোট অবস্থায় বোর্ড এক্সাম দেয়। আমি 6 থেকেই বলবো যে ওদেরকে তখন ওইভাবেই করানো হয়, ওরা কিন্তু ক্লাসেই এটা খুব সুন্দর করে ইমপ্রুভ করতে পারে রিডিং। আবার লিসেনিংয়ে যেমন আমাদের একদম 6-7-এ আলাদা করে 10 মার্কস একটা ডিভিশন করাই আছে। ওই 10 মার্কসের লিসেনিং হবে, 10 মার্কসের হবে স্পিকিং। সো ওখানে বিভিন্ন ফ্রি টপিকের উপরে আমরা স্পিকিং প্র্যাকটিস করাই এবং আমরা ওইটার উপরে এক্সাম নিই। ওইটা কিন্তু 100 নাম্বারের, যে ওইটার ওখান থেকে 20 মার্কস 80 পরীক্ষা হয়, 20 মার্কস যোগ হয়ে যায়। স্বাভাবিকভাবে তারা গুরুত্ব দিচ্ছে। অবশ্যই, কারণ তারা যখন 5 থেকে 6-এ ওঠে তখনই ওরা কিন্তু বুঝে যায় যে আসলে আমার এভাবে শিখতে হবে।
এবং আমরা খুব অবাক হয়ে যাই যে যখন 6-7 মেয়েরা বাচ্চারা এরকম শিখে তখন ওরা কিন্তু একটু আপসেট ফিল করে, ওরা প্রথমে একটু ভুল করে, হ্যাঁ স্পিকিং করতে একটু লজ্জা পায়, কারণ শাইনেসটা ব্রেক করতে হয়। শাইনেসটা ব্রেক করার জন্য আমাদের কিছুটা লিবারেল হতে হয়, যেমন সিভিয়ার মিস্টেকসগুলোকে আমরা অনেক সময় ওভারলুক করি, আমরা ওইভাবে তাদেরকে এমনভাবে বলি যে না তোমার এখন হচ্ছে, পরে এটা ঠিক হয়ে যাবে। এবং খুব সারপ্রাইজিংলি ওরা কিন্তু 8-এ ওঠার পর তাদের মধ্যে আমরা দেখি একটা স্পিড, যেটা নাকি যে কোনো টপিকে তাদেরকে লিখতে দিলে তারা লিখতে পারে। এটা আমার কাছে খুব ভালো লাগে, মানে আমি খুব এটা আবিষ্কার করার মতো আমার কাছে, যে দেখি যে মেয়েগুলো ধীরে ধীরে এরকম একটা স্কিল ক্যাপচার করে ওরা লিখতে পারে। তখন যে কোনো টপিকে আমি যদি লিখতে দিই, ওরা কখনো বলে না যে আপা আমরা এটা তো জানি না কিছু। ওরা কিন্তু, কারণ ওদের ভোকাবুলারি ইমপ্রুভ হতে থাকে, তারপরে স্কিলগুলো আমরা ডেভেলপ করতে থাকি। হ্যাঁ, ইন্টেন্সিভ লিসেনিং, ইন্টেন্সিভ রিডিং, এগুলো আমরা ক্লাসে কিন্তু করাই। আমি আমার স্কুলের কথা বলবো যে আমাদের স্কুলে এটা খুবই ইফেক্টিভলি করা হয় এবং আমাদের ইংলিশ টিচাররা খুবই এফিশিয়েন্ট, আমরা এটা খুবই জোর দিয়ে করাই। চমৎকার ম্যাম, আমরা আরো কথা বলবো স্কুল সম্পর্কে, অনেক কিছু জানবো, তবে একজন বন্ধুর সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, আমি সামিনুসা স্নেহা বলছি। কেমন আছো স্নেহা? ভালো আছি, আপনি তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। স্নেহা, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফেলো এবং ঝটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও। ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। ছোটদের পার্লামেন্ট থেকে স্নেহাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রের আইনসভায় ছায়া সরকার গঠন করে কে? অপশন ক প্রধান বিরোধী দল, অপশন খ রাষ্ট্রবিজ্ঞানীরা, অপশন গ গণমাধ্যম। অপশন ক প্রধান বিরোধী দল। অপশন ক প্রধান বিরোধী দল নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের আইনসভায় সিনেটর নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? অপশন ক 22 বছর, অপশন খ 24 বছর, অপশন গ 25 বছর। অপশন গ 25 বছর। অপশন গ 25 বছর নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না, ঠিক আছে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? সায়েম। হ্যালো, কে বলছো? মোহাম্মদ সায়েম। কেমন আছে সাইম? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সাইম কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। তোমাকেও ছোটদের পার্লামেন্ট থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট ব্রিটিশ আইনসভার নিম্ন কক্ষের নাম কি? অপশন ক হাউস অফ এল্ডার্স, অপশন খ কংগ্রেস, অপশন গ হাউস অফ কমন্স। অপশন খ কংগ্রেস। অপশন খ কংগ্রেস নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ হাউস অফ কমন্স। এবং এই সাথে আজকের মতো ছোটদের পার্লামেন্ট বিভাগটি শেষ হচ্ছে। তো ম্যাম, আমরা তো কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনাদের স্কুলে খুব ইফেক্টিভলি ইংলিশের চর্চাটা করা হয় এবং সেটার মাধ্যমে খুব ভালোভাবেই তাদের স্কিল ডেভেলপ করা হয়। তো সেটাই আরো একটু বিস্তারিত আমরা শুনি। যেমন আমাদের ইংলিশ, আমরা তো মানে আমাদের তো 4টা ব্রাঞ্চ, মানে মূল সহ আমাদের 4টা। তো এখানে আমাদের আসলে 11 স্কুলস, ওখানে প্রতিটা ইয়েতে 2টো করে শিফট। তো এখানে প্রচুর হিউজ, কিন্তু আমাদের স্টুডেন্ট অনেক বেশি, বাট আমরা কিন্তু ভীষণ ইউনাইটেড। আমাদের একটা সিলেবাস আমরা একদম ফলো করি এবং আমাদেরকে এরকম আমাদের ইংলিশের উপরে প্রচুর সেমিনার অ্যারেঞ্জ করা হয়। আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইনভলভ করি। পরীক্ষাগুলো তো অভিন্ন প্রশ্নপত্রই, একেবারে অভিন্ন। এবং আমাদের এখানে কিন্তু বাচ্চাদের কোয়েশ্চেনটাও খুব ইন্টারেস্টিং সিস্টেম। আমাদের এখানে কোয়েশ্চেন, আমি এখানে যখন অন্য স্কুল থেকে এসেছিলাম আমি দেখে খুব অবাক হয়েছি। আমি কিন্তু যেখানে পড়াচ্ছি আমাদের কোয়েশ্চেন অফার করা হয় বিভিন্ন ব্রাঞ্চ থেকে। আচ্ছা, যেমন ইংলিশ টিচার 10 জন কোয়েশ্চেন সাবমিট করলো, একটা মডারেশন টিম সেখান থেকে কোয়েশ্চেন সিলেক্ট করে, কেউ জানে না কি আসবে। আচ্ছা, আমি আমার বাচ্চাকে ভালো করে পড়িয়েছি, আমার সিলেবাস আমি ওকে, তাদের পরীক্ষাটা আসলে পুরোটাই আনসিন হচ্ছে। ওরা পরীক্ষা দেখছে, আমরা কিন্তু কেউ জানি না কি আসবে, কারণ আমার কোশ্চেন নাও আসতে পারে, আরেকজনেরটা আসতে পারে, কে কি দিয়েছে কেউ কারোটা জানে না। সম্পূর্ণ তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা ছিল আমাদের আজকের অতিথি ফিকারুন সানুন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক নাজমা সুলতানার সঙ্গে। তো ম্যাম, আপনি বলছিলেন যে আপনাদের 4টা ব্রাঞ্চ, 2টো শিফট প্লাস ইংরেজি ভার্সনও আছে, সবকিছু থাকার পর আপনাদের অভিন্ন প্রশ্নপত্রে খুব ইন্টারেস্টিং একটা প্রসেসে পরীক্ষাটা হয়। তো সেটাই যদি জানতে চাই আপনার কাছে একটু। ইন্টারেস্টিং হয় মানে ওই যে ওইভাবে মডারেশনটা করে ওরা কোয়েশ্চেনটা ওইটাই ফাইনাল হয়, এটা কেউ জানে না, মডারেশন টিমই শুধু এটা সেট আপ করে। বা আমরা নিজেরাও
প্রথম দিন আমি কোশ্চেন সাবমিট করার পরেও আমি যেদিন ফাইনাল এক্সাম হয় ওই দিন কোশ্চেন যখন আমাদের রুমে দেওয়া হয় তখন আমি প্রথম দেখি যে মেয়েদের কি আসলো, হয়তো আমি দেখি আমারটাই আসছে বা আমারটা আসে নাই, কিন্তু আমি দেখেছি আমাদের মেয়েরা কিন্তু এমনভাবে তারা প্র্যাকটিস, তারা কিন্তু কখনো এটা নিয়ে কোনো কোয়েশ্চেন তুলে না যে আমার এই কোয়েশ্চেনটা তো অন্যরকম লাগছে, কারণ কিভাবে ইউনাইটেড পড়ালে যে কেউ করুক, যে কোনো মেয়ে এটাকে ইজিলি নিচ্ছে এবং তার কাছে কোনো এলিয়েন কিছু মনে হচ্ছে না। আমি এটা প্রথমে আমাকে খুব মানে খুব অবাক করেছে আমার ভিকারুন্নেসা স্যার প্রথম যখন আমি আসি যে এবং সেটা 1 থেকে কিন্তু একেবারে ক্লাস 1 এর বাচ্চাও কিন্তু একেবারে নতুন একটা, কারণ আমরা সিলেবাসের ইনস এন্ড আউটস আমরা ওইটা নিয়ে আমাদের ব্রিফিং হয়, আমাদের সিনিয়র টিচার যারা আছেন তারা আমাদেরকে খুব ভালোভাবে এটা বুঝিয়ে দেন এবং আমরা কোনো ক্রমেই যেন ওই মেইন লাইন থেকে কোনোভাবেই ট্র্যাক থেকে সরে না আসি, এভাবে আমরা খুব কম্বাইন্ড এবং আমরা আলোচনা করে খুব এই জন্যই কিন্তু আমাদের রেজাল্ট ভালো হয়। আমাদের এটা শুধু ইংলিশের বেলায় না, আমি দেখেছি হ্যাঁ আমাদের সিলেবাস মিটিং অনেকবার হয়, সিলেবাস কি করলে আরো ইমপ্রুভ করলে ভালো হয়, আমাদের আরো বাচ্চাদের কিভাবে করলে আমাদের বাচ্চারা আরো বেশি ভালো। তা আমি দেখেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা পাশাপাশি যত সাবজেক্ট ম্যাথস সবগুলোই দেখেছি যে এই একই সিস্টেমে হচ্ছে, তো ন্যাচারালি এত যত্ন করলে তো ভালো হতে বাধ্য, তাই না? ভালো হবেই। তো ম্যাম যেহেতু আপনি বলছিলেন যে সবসময় ফলাফল ভালো হয়, এটা আমরা সবসময় দেখছি যে ভিকারুন্নেসা নন স্কুলের রেজাল্ট শুধু এসএসসি এইচএসসি না, পিএসসি জিএসসি সব কিছুর ক্ষেত্রে তারা অনেক ভালো করছে। সেই থ্রুতে আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে পরীক্ষা সবাই খুব গুরুত্বের সাথে এই পরীক্ষাগুলোকে নিচ্ছে, যেহেতু এখন অনেকগুলো পরীক্ষা তাদেরকে ফেস করতে হয়। তো আমি ইংরেজি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। ইংরেজি এমন একটা বিষয়, এটার জন্য আসলে ঠিক আগের রাতে পড়াটা খুব বেশি কাজে দেয় না, এটা একদম শুরু থেকেই তাদেরকে যত্ন সহকারে এটার প্রস্তুতি নিতে হয়। তো এই যে আমরা যে পরীক্ষাগুলোর কথা বলছিলাম যে পিএসসি জিএসসি এসএসসি, এই পরীক্ষাগুলোর প্রস্তুতি ছোট থেকেই সবসময় বছরের শুরু থেকে কিভাবে নেওয়া উচিত? হ্যাঁ, নেওয়া উচিত। যেমন প্রথমে তো সিলেবাসটা সম্পর্কে যে পড়াবে তার খুবই ভালো একটা কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে যে বাচ্চাটা কিভাবে এটা তাকে দিলে সে খুব ভালোভাবে নিতে পারবে এবং সেটার উপর তার দখল বাড়বে। এবং আরেকটা যেটা আমি বলতে চাই যে ইংলিশটা আসলে এটা তো কন্টেন্ট বেসড না, যেমন অন্যান্য বিষয়ে কন্টেন্ট বেসড, আমাদের এটা হচ্ছে স্কিল বেসড। শুধু ইংলিশ না, যে কোনো ল্যাঙ্গুয়েজই কিন্তু স্কিল বেসড। মাদার টাং আমাদের লাগে না আমাদের বাংলা ভাষা, কারণ এটা আমাদের মাদার টাং, তো এটা তো ইনহেরেন্ট ক্যাপাবিলিটি, আমরা এটা ক্যাপচার করেই ফেলি। তারপর দেখা যাচ্ছে যে ব্যাকরণ যখন শিখতে হয়, ব্যাকরণ যখন শিখে আমরা চর্চা করি, বাট আমাদের কিন্তু লিসেনিং স্পিকিং এর জন্য আলাদা করে মানে ইন্টেনসিভ যেটা আমরা জানি যে হয়তো আরো বেশি টাফ, যেটা প্রমিত বাংলা বা এই টাইপের শুনেছি আমি, এগুলোর বেলায় আলাদা এক্সট্রা কেয়ার তো লাগবে। বাট এমনি ন্যাচারালি আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ক্যাপচার করতে পারি, আমাদের আলাদা করে গ্রামার পড়ে কথা বলতে হয় না, বুঝতে সমস্যা হয় না। বাট ইংলিশটা তো স্কিল বেসড, সো এটা যখনই প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, যে 2 মান্থস একটা বাচ্চাকে একদম ডিটাচড রাখা হলো, সে রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং কিছুই করলো না, দেখা গেল তার কিন্তু অ্যাকিউরেসি রেটটা কমে যাবে। যখনই তাকে এক্সাম দেওয়া হবে, দেখা গেল 2 মাস আগে সে ভোকাবুলারিতে পারদর্শী ছিল, এটা পারছে ওটা পারছে, বাট এখন দেখা যাবে যে অনেকগুলোতে তার স্কোর কমে যাচ্ছে, কারণ এই যে স্কিলটা স্টপ হয়ে যায়। এই জন্য এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি, এটা কিন্তু স্টপ করে দেওয়ার জিনিস না, স্লোলি। আর আমাদের এখানে যেটা পিএসসি এবং জেএসসি যেটা আমরা করি, আমরা শুধু পিএসসি জেএসসি না, এসএসসিরও আমরা এখানে খুব স্কিল টিচার দেয়া হয়। প্রথম কথা, যারা খুবই এফিশিয়েন্ট তাদেরকে এই ফ্যাকাল্টিগুলোতে দেয়া হয়, এবং এই টিচাররা মানে কোনো ক্রমেই কোনো কোয়ালিটি নিয়ে আপোষ করে না, কম্প্রোমাইজ করে না, যে কোনোভাবেই হোক তারা এই বাচ্চাদের এই ইমপ্রুভমেন্টে কাজে লাগায়। এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস, প্রচুর এক্সাম, এবং আমরা স্পেশাল ক্লাস নেই একেবারে বছরের প্রায় 1-2 মান্থস পর থেকেই আমরা কিন্তু ওই ইনভলভমেন্টে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করি, বা আমরা ওইটার সাথে আমরা ইনভলভড হয়ে যাই। আমাদের তখন একমাত্র টার্গেট থাকে যে ওদেরকে কি করতে হবে। বাচ্চারা যখন বোর্ড এক্সাম দিতে যায়, ওদের মধ্যে কোনো ভীতি আমি লক্ষ্য করি নাই, খুবই চিয়ারফুল থাকে, বরং আমাদের এক্সামগুলো দিতেই তারা বরং টেন্স থাকে, কারণ আমাদের এক্সামগুলোতে আমরা একটু টাফ করে কোয়েশ্চেন করি, আরো কোয়ালিটি যাতে ওয়ান স্টেপ এহেড যেন যেতে পারে, একটুখানি আপগ্রেডেড ফর্মুলাই করি, যে কোনো রকমের কারণ প্রশ্ন হলেই তারা ফেস করতে পারে। কারণ আমরা একটুখানি 1 লেভেল হায়ার মানে আমরা একটু ট্রাই করি আর কি, যেহেতু আমাদের বাংলাদেশে এরকম একটা ভালো একটা স্কুল, আমাদের বাচ্চাদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা বোর্ডের পাশাপাশি আমাদের আরেকটু সচেতনতা কাজ করে। আমরা সেটা সম্পর্কে জানবো। একটা বন্ধুর ফোন নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি ফারিয়া বলছি। কেমন আছো ফারিয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। ফারিয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে,
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দেশের প্রথম ও একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের নাম কি? অপশন ক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অপশন খ কবি নজরুল বিশ্ববিদ্যালয়, অপশন গ কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কবি না, অপশন ক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। অপশন ক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ কবি নজরুল বিশ্ববিদ্যালয়। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, আমার নাম আনিশা। আনিশা, কেমন আছো? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আনিশা কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়ছো। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে আনিশাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণ যুগ বলা হয়। বলতে হবে এই যুগের সর্বশেষ রাজা কে ছিলেন? অপশন ক প্রথম চন্দ্রগুপ্ত, অপশন খ সমুদ্রগুপ্ত, অপশন গ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন ক প্রথম চন্দ্রগুপ্ত। অপশন ক প্রথম চন্দ্রগুপ্ত নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং সেই সাথে আজকের মতো বাংলার মুখ বিভাগটিও শেষ হচ্ছে। তো ম্যাম, আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে আপনারা যে সিলেবাস ভিত্তিক পড়ানো, সেটার বাইরেও আপনারা চেষ্টা করেন বিভিন্নভাবে স্কিলগুলো ডেভেলপ করার জন্য। সেটি যদি আরো শুনি। যেমন আমরা হচ্ছে অক্সফোর্ডের কিছু বই আমরা আমাদের ইনক্লুড করা আছে। আমরা ওগুলো বাচ্চাদের, আমাদেরকে কিন্তু কেউ প্রেশারাইজ করে না। আমরা বোর্ডের সিলেবাস ক্যাপচার করার পরেও বাচ্চাদেরকে ক্লাসে আরেকটু ইমপ্রুভ যাতে ওরা করতে পারে। ওদের আসলে লিটারেচার তো আসলে অর্নামেন্ট আসলে ল্যাঙ্গুয়েজের, তাই না? ওটা তো আমাদের একদম অ্যাভয়েড করলে তো বাচ্চারা আসলে কিছু শিখতে পারে না। ওখান থেকে অনেক কিছু শেখার আছে। তো একদম 6-7-এও আমাদের এরকম, বোর্ডে আমরা পারি না, আমরা 8-এ 6-7 ওটা আমরা ডেভেলপ করি। আমাদের ছোট ক্লাস থেকে আমাদের গ্রামার ট্রি, এই বইগুলো আছে। এগুলো খুবই ইফেক্টিভ বই, আমার মনে হচ্ছে 1 থেকে একেবারে আছে। এবং আমাদের 6-7-এ দেখেছি আমরা অক্সফোর্ডের কিছু বই আমরা এক্সট্রা মানে একটা রিসোর্স ম্যাটেরিয়াল হিসেবে আমরা রাখি। যখনই ওরা, হ্যাঁ, ওইটা একদম 100% আমরা এক্সামে ইনক্লুড করি না, কারণ বোর্ড এক্সাম, তাহলে তো একটু বোর্ডের মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা ওইটার থেকে ওদেরকে অনেক কিছু, যেমন আমাদের হয়তো একটু বাচ্চারা বোর যাতে না হয়ে যায়, একটা ক্লাসে আমরা হয়তো ওই বই থেকে তাদেরকে একটা স্টোরি পড়ে শোনালাম। ওখান থেকে বেশ কিছু ভোকাবুলারি তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করে দিলাম। আমরা ওদের কালচার, ওদের ড্রেস, ওদের ওই সামাজিক যে ওই সময় যে পার্সপেক্টিভ, এগুলো সব তাদেরকে এক্সপ্লেইন করলাম। তো এতে করে ওদের হয় কি, ওদের মানে ইয়েটা ওরা আরো খুব ফ্ল্যাশ করতে পারে তাদের। আমি দেখেছি ওরা খুবই ব্রাইট হয় এভাবে। আসলে নিয়মিত যে কোনো বাচ্চাকে দিলে এটা হবে, আমাদের বাচ্চা শুধু না, আমরা এটা করছি, বাট আমি মনে করি যে কোনো বাচ্চাকেই যদি এভাবে করা যায়, তো তাহলে তারা। এটা একটু জানতে চাইছি যে, যেহেতু আপনি বলছিলেন যে আপনাদের স্কুলে বিভিন্ন রকমের বই পড়ানো হচ্ছে, যেমন অক্সফোর্ডের বইগুলো পড়ানো হচ্ছে, এর বাইরেও আমাদের অন্য স্কুলের স্টুডেন্টদের যে স্কিলগুলো কিভাবে তারা ডেভেলপ করতে পারবে, কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক নাজমা সুলতানার সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো আপু, আমি আতিফ। কেমন আছো আতিফ? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। এখন তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য থাকছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ইনি ব্রাজিল নারী ফুটবল দলের প্রথম নারী কোচ, তার নাম বলো। অপশন ক এমিলি লিমা, অপশন খ প্যাট্রিসিয়া পানিকো, অপশন গ লরি পেত্রা। আপু, এমিলি লিমা। অপশন ক এমিলি লিমা নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ইনি বাঙালি রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক, তার নাম বলো। অপশন ক রঘুনাথ ঘোষ, অপশন খ তন্ময় সেন, অপশন গ আনন্দমোহন বসু। অপশন ক রঘুনাথ ঘোষ। অপশন ক রঘুনাথ ঘোষ নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ আনন্দমোহন বসু। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো আপু, আমি নাজনীন বলছি। কেমন আছেন নাজনীন? হ্যাঁ আপু, ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আপু আমি ক্লাস 10-এ পড়ছি। ক্লাস 10-এ পড়ছো। এখন ঝটপট বলে ফেলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি খেলার মাঠ থেকে খেলতে চাই। খেলার মাঠ থেকে। তো বন্ধু, তোমার কোন খেলা পছন্দ বেশি, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে। কিন্তু তোমাকে ফুটবল ক্লাব নিয়ে একটা প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, ফ্রেঞ্চ ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের বর্তমান কোচ কে? অপশন ক অ্যান্টোনিও কোঁত, অপশন খ ক্লদিও রানিয়েরি, অপশন গ উনাই এমেরি। অপশন গ
অপশন ক উনাই এমেরি। নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে ডিসমিসালের সেঞ্চুরি করা কততম উইকেট রক্ষক? অপশন ক 36তম, অপশন খ 41তম, অপশন ক 56তম। অপশন ক 36তম। অপশন ক 36তম, ঠিক আছে নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 41তম, যেটির সংখ্যা ছিল 100টি, ক্যাচ 88 এবং স্টাম্পিং 12টি। তো ম্যাম আবার আপনার কাছে ফিরছি। আমরা শুনছিলাম আপনি বলছিলেন যে আপনাদের স্কুলের যে পদ্ধতিগুলো পড়ানোটা, আপনাদের শিক্ষার্থীরা কিভাবে ক্যাপচার করে, স্কিল ডেভেলপ করে, সেগুলো সম্পর্কে আমরা শুনছিলাম। এবার একটু সার্বিক আমি জানতে চাচ্ছি যে আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে আমাদের অনেক বন্ধুরা আছে, তারা হয়তো সেভাবে টেক কেয়ার তাদের হচ্ছে না, তারা নিজেরা কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করতে পারে। কারণ আমি দেখেছি যে আমাদের যে এসএসসি, জেএসসি, পিইসি এই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে উইদাউট ক্লুজ এরকম বিভিন্ন অপশন থাকে, সেখানে তাদের ভোকাবুলারিটা জানা খুবই দরকার। তো এই বিষয়টা তারা কিভাবে এনরিচ করতে পারবে? হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ওরা তো নিজেরা তো ডিরেকশনটা তো এক জায়গা থেকে আসতে হবে। টিচার অবশ্যই এটা প্র্যাকটিসটা খুব এনশিওর করবেন যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তাদের হচ্ছে, কারণ যেটা ওই যে রিডিং স্কিল কিন্তু কোয়েশ্চেন সেট আপ করাই হয় ওইভাবে। তো স্বাভাবিকভাবেই যখন এটা সে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে যাবে পরীক্ষার আগে, তাকে কিন্তু অনেকগুলো আগে প্র্যাকটিস করে আসতে হয়। তো ওখানে তো এরকম তার ইমপ্রুভমেন্ট হয়। আবার লিসেনিংয়েও টিচার প্র্যাকটিস করাবেন ক্লাসে, তারপরে ওইটার উপরে ফাইনাল এক্সাম হবে। স্পিকিংয়েও তাই, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও তাই। বাট একটা যেটা বলা, মানে আমি বলতে চাচ্ছি যে নিজের যে পার্সোনাল স্কিল যদি কেউ ডেভেলপ করতে চায়, তাহলে কিছুটা তো করতেই পারে। কারণ হচ্ছে যদি কেউ এরকম কন্টিনিউয়াস এরকম হ্যাবিট তৈরি করে যে হচ্ছে নিউজ পেপার পড়ছে, ইংলিশ স্টোরি বুকগুলো পড়ছে, তারপর ইংলিশ মুভি দেখবে, ইংলিশ আরো এরকম এখন তো নিউজ শুনছে, তো এগুলো এখন অনেক ধরনের রিসোর্স কিন্তু এখন পাওয়া যায়। এখন ইন্টারনেটে কিন্তু অবশ্য ওদের ওখানে ইন্টারনেট যেটা যে আমরা যেটা রিমোট এরিয়াতে তো ইন্টারনেট হয়তো অত অ্যাভেলেবেল নাও হতে পারে। বাট আমি বলবো যদি ওরকম নাও হয়, তো সেক্ষেত্রে ওই যে আমি বললাম যে একটু ওয়ান স্টেপ এগিয়ে আসতে হবে টিচারদের। হ্যাঁ, যারা নাকি টিচার, যারা পড়ান, তাদেরই এটা মানে সেই রকম ভাবেই তাদের অবদান রাখতে হবে যে তারাই এনশিওর করবেন যে বাচ্চাটা যেন অনেক এটা আমাদের শহরের বাচ্চারা তো অবশ্যই করে। আমার মনে হয় যে ওরা এখন ইন্টারনেটেই প্রচুর তারা এরকম মুভি দেখা, তারপর হচ্ছে নিউজ পেপার। আমি ওইটাই বললাম যে যদি আমাদের শহরাঞ্চলে এরকম ভালো স্কুলগুলায় আমি দেখেছি বাচ্চাদের ইংলিশ ভীতিটা ওরকম নাই। সেটা কিন্তু অনেক আগে ড্রাইভড আউট হয়ে গেছে। দেখা যাচ্ছে শহরে অভিভাবকরাও যথেষ্ট সচেতন এবং তারা কিন্তু হ্যাঁ, আমাদের বাচ্চারা এমন আমি দেখেছি যে কোনো একটা স্পেয়ার টাইমে তারা ব্রিটিশ কাউন্সিলে বা কোনো একটা জায়গায় যেখানে তার স্কিল ডেভেলপ করে, হ্যাঁ ওরা হ্যাঁ যে আমাদের যেমন আমরা ল্যাঙ্গুয়েজ একটা কম্পিটিশন করি, ওরকম যদি প্রতিটা স্কুলেই স্বল্প পরিসরে হোক, হিউজ না হোক, স্বল্প পরিসরে ছোটখাটো কিছু ইংলিশ টিচার মিলে ওরা যদি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করে, ওরকম হয়তো খুব বেশি মুভমেন্ট হবে না, তারা ওরকম একদম ন্যাশনাল পর্যায়ে হয়তো করতে পারবে না। বাট নিজেদের ভিতরে যেটাকে বলে মানে ভিতরে যে নিজেদের বাচ্চাদের মধ্যেই যদি এরকম মাঝে মাঝে কোনো কম্পিটিশনের অ্যারেঞ্জ করে, যেমন রেসিটেশন হতে পারে, তারপরে যে ওখানে আমরা যেমন বুক বেসড কুইজ হয়, বই দিয়ে দিল, ওইটার উপরে আবার কুইজ হলো, তো এগুলো এক্সট্রা কারিকুলারের মধ্যেই কিন্তু পড়ছে। এটা ইংলিশ রিলেটেড, বাট এটা কিন্তু ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য খুবই দরকার। আর ইংলিশ তো আসলে এবং সেই সাথে তাদের মানসিক বিকাশের চর্চাটাও হয়ে যাচ্ছে। ওদের কিন্তু পড়াটা আর তখন ওরকম ধরনের তারা মনোটোনাস মনে হবে না। হ্যাঁ, ইংলিশটা কিন্তু এভাবেই দেওয়ার নিয়ম যে একেবারে প্রচুর প্রেশার দিয়ে একেবারে বাচ্চাকে আগেই ভয় দেখিয়ে দিলাম, তো বাচ্চা তো ওইভাবে এখন হয় কি আমাদের ওই সিস্টেমেই চলে আসছিল। আমরা কিন্তু দেখছি যে আমাদের যে বোর্ডের বইগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর গল্প থাকছে, গল্প পড়তে মজা লাগছে, সেখান থেকে আমরা শিখতে পাচ্ছি। ওই যে সিস্টেমেটিক্যালি করতে হবে এবং যেটা হয় যে বাচ্চাদের রিসোর্স ম্যাটেরিয়াল থেকে কনটেক্সচুয়ালি ডেভেলপ করতে হবে। কারণ আমাদের তো আবার আমাদের দেশের সার্বিক অবস্থার কথাও ভাবতে হবে যে আমরা আসলে চাইলেই তো একেবারে কোনো একটা জায়গায় ডিজিটাল বোর্ড দিতে পারবো না, আমরা ইন্টারনেট অ্যাভেলেবেল করতে পারবো না। বাট আমি এটা যদি বলি আমরা যে আমাদের তো এইটা নাই, আমাদের তো ওইটা নাই, আমরা তো পারবো না, বাট আমরা কিন্তু যে কোনো মানে ভাবেই আমরা বাচ্চাদেরকে এটা যে কোনো ভাবে তাদেরকে ইমপ্রুভ করতে পারি। কারণ এটা হচ্ছে এরকম অনেক আছে যে কোনো কিছুই নাই, ম্যাটেরিয়ালই নাই, শুধু স্টিক ফিগার, মানে জাস্ট লম্বা লম্বা দাগ দিয়ে ছবি এঁকেও বাচ্চাদেরকে অনেকভাবে এন্টারটেইনমেন্ট করা যায়। এবং রিয়ালিয়ার কথা বলা হচ্ছে, রিয়েল অবজেক্ট ক্লাসে নিয়ে যাওয়া, সেটা যে কোনোটাই হতে পারে। আমি চোখের সামনে নিয়ে গেলাম, মেইন হচ্ছে যে ওদের
ওদেরকে মানে যেন জিনিসটা আগে যেমন ছিল টিচার সেন্টার্ড, এখন এটা মানে টিচার সেন্টার্ড না, এটা স্টুডেন্ট সেন্টার্ড ক্লাস হবে। স্টুডেন্টরা নিজেরাও কিন্তু নিজেদের মধ্যে যদি ইংরেজিতে কথা বলে তাদের স্পিকিংটা করতে হবে। সেক্ষেত্রে টিচারদেরকে এফিশিয়েন্ট হতে হবে ওই ফিল্ডে, যার ফিল্ড শেষে যেন ওইটা খুব ভালো বুঝে সেটা ইনশিওর, এবং প্রচুর ট্রেনিং, যেটা এখন যে সিস্টেমটা আমি বলবো রিমোট এরিয়ার টিচারদেরকে যদি একটু ইনভলভ করা যায় যে আমাদের পড়ার ইয়েটা আসলে এরকম, মানে এভাবে চেঞ্জ হয়ে গেছে, আমাদের আসলে এরকম নাই, প্রচুর ট্রেনিং এর দরকার। আমরা যেমন দেখছি যে এখন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু হবার পরে প্রচুর শিক্ষকদেরও ট্রেনিং চলছে, আশা করছি এইগুলো আরো বাড়বে এবং রিমোট এরিয়া থেকে আমি বলেছি প্রচুর ট্রেনিং এর দরকার। আরো ট্রেনিং তো অবশ্যই অনেক দেয়া হচ্ছে, বাট সেটা ডিস্ট্রিবিউশনটা প্রপার ডিস্ট্রিবিউশন যদি হয়, আমার মনে হয় যে হয়তো অদূর ভবিষ্যতে এটা শেষ হবে একসময় ট্রেনিং সেশন, একসময় যখন চলে যাবে এই ট্রেনিং সেশনটা শেষ হবে, দেখবেন যে হয়তো সবাই হয়তো এটা অ্যাভেল করতে পারছে আর কি, আমার এটা মনে হচ্ছে। বাট ওটা অনগোয়িং প্রসেস, এটা তো একবারেই হবে না, হিউজ কোয়ান্টিটি অফ পিপল উই হ্যাভ, এটাই আর কি, যে সেটাই ওইভাবে করলে ইমপ্রুভ হতে বাধ্য। যেমন শিক্ষকের নির্দেশনারও প্রয়োজন, তেমনি একজন শিক্ষার্থীর নিজের ইচ্ছারও প্রয়োজন, নিজের আগ্রহেরও প্রয়োজন। তারা যদি নিজেদের আগ্রহ থেকে নিজেরাও চর্চা করতে উৎসাহী হয় তারা অবশ্যই ভালো। ওই আগ্রহটাও আবার টিচারদেরই জাগাতে হবে আর কি, অবশ্যই ওইরকমই হবে। সেই সাথে অভিভাবকদেরও সচেতন হতে হবে। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য, আপনার স্কুলের জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, আপনাদের সবার জন্য শুভকামনা। এনটিভিকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।